11 মার্চ 2025 সকাল 9টায় জাফর এক্সপ্রেস 454 জন প্যাসেঞ্জার্স নিয়ে কোয়েটা থেকে পেশাওয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। কোয়েটা থেকে 157 কিমি দূরে একটা টানেলের মধ্যে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ট্রেনের পাত উড়ে যায়। ট্রেনের 4টি বগি ডিরেল হয়ে যায়। হাতে লঞ্চার আর গান নিয়ে 100-র মতো বিদ্রোহীরা ট্রেনকে চারিদিক থেকে ঘিরে নেয়। আর কয়েক ডজন বিদ্রোহীরা পাহাড় থেকে নামতে থাকে। বিদ্রোহীরা ট্রেনের ভিতরে প্রবেশ করে। তারা মহিলা আর পুরুষকে আলাদা গ্রুপে ভাগ করে দেয়। এরই মধ্যে গোটা বিশ্বে ছড়িয়ে যায় বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করে নিয়েছে। Gunmen in Pakistan have hijacked a passenger train in a remote and rugged area of southwestern Balochistan province. Terrorists have taken at least 400 people hostage in Pakistan. In Pakistan, armed militants have hijacked a passenger train in the southwestern province of Balochistan and taken hundreds of people hostage. পাকিস্তান কাউন্টার অপারেশন শুরু করে। 30 ঘন্টা লাগাতার অপারেশনের পর 12 মার্চ পাকিস্তান সরকার 354 জন হস্টেজেসকে রেস্কিউ করে। কিন্তু বিএলএ একটা স্টেটমেন্ট রিলিজ করে দাবি করে 50-এর বেশি পাকিস্তানের ল এনফোর্সমেন্ট অফিসার এবং মিলিটারি পার্সোনালের সাথে 214 জন হস্টেজেসকে তারা হত্যা করেছে। প্রশ্নটা হলো, পাকিস্তানের বালুচ নাগরিক কেন পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করছে, আর পাকিস্তান সরকার কেন নিজেদের নাগরিকের উপর এইভাবে অ্যাটাক করছে? 1971 সালের পর আবারও কি পাকিস্তান বিভাগ হতে পারে? পুরো বিষয়টা খুব সহজে জানার চেষ্টা করব। তার আগে একটা রিকোয়েস্ট, কেউ যদি এইরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর সময় নষ্ট না করে এবার মেইন টপিকে আসা যাক। In Pakistan, armed militants have hijacked a passenger train. All right, news just coming in. A passenger train has come under attack in Pakistan's Balochistan province. Those terrorists have taken at least 400 people hostage in Pakistan. Gunmen in Pakistan have hijacked a passenger train in a remote and rugged area of southwestern Balochistan province. Dozens of soldiers have been killed in Pakistan after a standoff between security forces and separatist fighters in Balochistan province. পাকিস্তান মূলত 4টা প্রভিন্স নিয়ে গঠিত: পাঞ্জাব প্রভিন্স, সিন্ধ প্রভিন্স, খাইবার পাখতুন প্রভিন্স এবং বালুচিস্তান প্রভিন্স। বালুচিস্তান পাকিস্তানের সবথেকে বৃহত্তম প্রভিন্স। অ্যাপ্রক্স 44% এরিয়া কভার করে পাকিস্তানের, কিন্তু এটি পাকিস্তানের সবথেকে জনবিরল প্রভিন্স। ন্যাচারাল রিসোর্স, মিনারেল, গ্যাস এই সব দিক থেকে বালুচিস্তান প্রভিন্সটি সবথেকে রিচ প্রভিন্স। পাকিস্তানের 80% মিনারেলস এই বালুচিস্তান প্রভিন্স থেকেই পাওয়া যায়। পাকিস্তানের গোয়াদার পোর্ট এই প্রভিন্সের অবস্থিত, যেটা চায়না পাকিস্তানের সিপেক করিডোরকে কানেক্ট করে। গোয়াদার পোর্ট গলফ অফ ওমানে অবস্থিত, ফলে বালুচিস্তান প্রভিন্সটি পাকিস্তানের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট। বালুচিস্তান একটা ইম্পর্টেন্ট প্রভিন্স হওয়া সত্ত্বেও পাকিস্তানের অন্যান্য প্রভিন্স থেকে পিছনে পড়ে আছে। এটি পাকিস্তানের সবথেকে দরিদ্র প্রভিন্স। এখানে লোয়েস্ট লিটারেসি রেট এবং হাইয়েস্ট মোর্টালিটি রেট দেখা যায়। বালুচিস্তান আর পাকিস্তানের এই দ্বন্দ্বের শুরুটা হয়েছিল 1947 সালে দেশভাগের সময়। ব্রিটিশরা বালুচিস্তান প্রদেশটা দখল করার আগেই এই অঞ্চলটি বিভিন্ন আমিরদের হাতে থাকত। পরবর্তীতে ব্রিটিশরা এই অঞ্চলটিও দখল করে নেয়। তবে এই অঞ্চলটি ডাইরেক্ট ব্রিটিশদের কন্ট্রোলে ছিল না। এটি ব্রিটিশদের প্রিন্সলি স্টেট ছিল। প্রিন্সলি স্টেট বলতে যেই সব অঞ্চলে ব্রিটিশরা সরাসরি শাসন করতো না, আঞ্চলিক রাজারা শাসন করত, কিন্তু তারা ব্রিটিশদের অধীনে থাকত। এই বালুচিস্তান প্রদেশটি 4টি প্রিন্সলি স্টেট দ্বারা গঠিত ছিল: স্টেট অফ খারান, স্টেট অফ মাকরান, স্টেট অফ লাসবেলা এবং স্টেট অফ কালাত। 1947 সালে 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়, কিন্তু পাকিস্তানের স্বাধীনের 3 দিন আগেই 11 আগস্ট বালুচিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়। 1947 সালে দেশভাগের সময় ব্রিটিশরা এই প্রিন্সলি স্টেটকে 3টি অপশন দিয়েছিল: ভারতের সাথে যুক্ত হতে পারো, পাকিস্তানের সাথে যুক্ত হতে পারো, না হয় স্বাধীন থাকতে পারো। 1947 সালের পর বালুচিস্তান প্রদেশে যে 4টি প্রিন্সলি স্টেট ছিল তার মধ্যে স্টেট অফ খারান, স্টেট অফ মাকরান এন্ড স্টেট অফ লাসবেলা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যায়। কিন্তু কালাত স্টেটের আমির পাকিস্তানের সাথে যুক্ত হতে চাইছিল না। কালাত স্টেটের আমির নিজেকে স্বাধীন রাখতে চেয়েছিল। এরপর মোহাম্মদ আলী জিন্নাহ কালাত স্টেটের আমিরকে পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার পরামর্শ দেয়, কিন্তু কালাত স্টেটের আমির মোহাম্মদ আলী জিন্নাহর প্রপোজালকে রিজেক্ট করে দেয়। ফলে পাকিস্তান আর্মি মিলিটারি পাঠিয়ে কালাত স্টেটের আমিরকে অ্যারেস্ট করে
এবং 1948 সালে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষরিত করে। ফলে এইভাবে কালাত স্টেটটিও পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু এই কালাত স্টেটের আমিরের ভাই প্রিন্স আব্দুল করিম খান কিছুতেই মেনে নিতে পারে না পাকিস্তান কালাত স্টেটকে দখল করে নিয়েছে। তাই আব্দুল করিম খান নিজেদেরকে পাকিস্তানের থেকে স্বাধীন হিসাবে ঘোষণা করে এবং পাকিস্তানের বিরুদ্ধে বালুচ লিবারেশন কমিটি নামে একটি বাহিনী গঠন করে। 1950 সাল পর্যন্ত বালুচ লিবারেশন বাহিনীর সাথে পাকিস্তানের সংঘর্ষ চলতে থাকে। 1950 সালে আব্দুল করিম খানের গ্রেপ্তারের পর বালুচ লিবারেশন বাহিনী দুর্বল হয়ে যায়। 1958 সাল পর্যন্ত তেমন কোনো আর কনফ্লিক্ট দেখা যায়নি। 1958 সালে পাকিস্তান সরকার ওয়ান ইউনিট পলিসি নিয়ে আসে। এই ওয়ান ইউনিট পলিসির মাধ্যমে ট্রাইবেলস এরিয়া থেকে গভর্নমেন্ট রিপ্রেজেন্টেশন কমানো হয় এবং প্রভিন্সের কাছ থেকে পাওয়ার কমিয়ে নেওয়া হয়। সব পাওয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তুলে দেওয়া হয়। এই পলিসির বিরুদ্ধে বালুচ প্রদেশের ট্রাইবেলস নেতা নৈরজ খান পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। নৈরজ খানকে পাকিস্তান সরকার গ্রেফতার করে। তার ফ্যামিলির 5 জনকে পাকিস্তান আর্মির হত্যার সাহায্য করার অপরাধে ফাঁসি দেওয়া হয়। নৈরজ খানও জেলে মারা যায়। ফলে এই সশস্ত্র আন্দোলনকেও পাকিস্তান কন্ট্রোল করে নেয়। নৈরজ খানের মৃত্যুর পর পাকিস্তান ওয়ান ইউনিট পলিসিকে ইমপ্লিমেন্ট করা শুরু করে। ফলে বালুচিস্তান প্রদেশের আরও যে ট্রাইবেলস গ্রুপ ছিল তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মারি ট্রাইবসের নেতা শের মোহাম্মদ বিজনারি মারি 1963 থেকে 1969 পর্যন্ত সরকারের এই ওয়ান ইউনিট পলিসির বিরুদ্ধে গরিলা যুদ্ধে নেতৃত্ব দেয়। 1969 সালে তারা পাকিস্তান আর্মির সাথে সিজফায়ার ডিল করে নেয়। 1970 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এই ওয়ান ইউনিট পলিসিকে তুলে নেয় এবং বালুচিস্তানকে পাকিস্তানের নতুন প্রদেশ হিসেবে স্বীকৃতি দেয়। তবে 1973 থেকে 1977 সাল পর্যন্ত আবারও বালুচিস্তান বিদ্রোহীদের সাথে পাকিস্তানের ডেডলিয়েস্ট কনফ্লিক্ট শুরু হয়। 1973 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো সামরিক আইন জারি করে। ফলে আবারও বালুচিস্তানের মানুষ পাকিস্তানের সরকারের সাথে সশস্ত্র সংঘর্ষ শুরু করে। খৈর বখশমারি এক বালুচ নেতা বালুচিস্তান পিপল লিবারেশন ফ্রন্ট গঠন করে। এই ফ্রন্ট 1973 থেকে 1977 পর্যন্ত সরকারের সাথে গরিলা যুদ্ধ করে এবং এই গরিলা যুদ্ধ পাকিস্তানের এমন মাথা ব্যথার কারণ হয়েছিল যে পাকিস্তান ইরানের সাহায্য নেয়। ইরানের সহায়তায় পাকিস্তান বালুচ বিদ্রোহী সংগঠনকে এলিমিনেট করে দেয়। এই সময় বালুচিস্তানের প্রচুর ক্ষতি হয়। ফলে 2004 পর্যন্ত তারা তেমন কোনো বড় মাপের আর বিদ্রোহ করতে পারেনি পাকিস্তান সরকারের উপর। 2005 সালে একজন বালুচ মহিলাকে রেপ করার অভিযোগ ওঠে পাকিস্তানের এক আর্মি ক্যাপ্টেন হাম্মাদের বিরুদ্ধে। কিন্তু পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ এই অভিযোগকে অস্বীকার করে। ফলে বালুচ ট্রাইবসরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে আবারও আন্দোলন শুরু করে। বালুচিস্তানের তৎকালীন গভর্নর নওয়াব আকবর খান বুগতি পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 15 পয়েন্ট এজেন্ডা পেশ করে। তারা দাবি করে বালুচিস্তান প্রদেশে বেশিরভাগ রিসোর্সের উপর তাদের কন্ট্রোল এবং বালুচিস্তান প্রদেশে আর্মি বেস তৈরি করা বন্ধ করতে হবে। কিন্তু পাকিস্তান সরকার এটা মেনে না নেওয়ায় নওয়াব আকবর খান বুগতি পাকিস্তানের সাথে গরিলা যুদ্ধ শুরু করে। 2006 সালে আগস্ট মাসে পাকিস্তান আর্মির অপারেশনে নওয়াব আকবর খান বুগতি মারা যায়। নওয়াব আকবর খান বুগতির মারা যাওয়ার পর থেকেই বালুচিস্তান প্রদেশের বিভিন্ন সংগঠন পাকিস্তান সরকারের বিরুদ্ধে গরিলা যুদ্ধ করে আসছে। রিসেন্ট সময় বালুচিস্তানিদের অ্যাটাক আরও বেড়েছে। 2025-এ 1 জানুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত 179টি টেররিস্ট রিলেটেড ঘটনা ঘটেছে পাকিস্তানে। লাস্ট 10 বছরে পাকিস্তানের 6263 জন মারা গেছে টেররিস্ট অ্যাটাকে। 2011 থেকে 2024-এ জানুয়ারি মাস পর্যন্ত 10,078 জনের জোর জবরদস্তি উধাও হওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। পাকিস্তান আর্মি বাংলাদেশের সাথে যে কাজগুলো করছিল একই কাজ বালুচিস্তানের সাথে করে আসছে। পুরো পাকিস্তানটাকে পাঞ্জাব প্রভিন্সের নেতারা চালাচ্ছে। পাকিস্তান আর্মির উঁচু উঁচু পদে পাঞ্জাব প্রভিন্সের ডোমিনেশন বেশি। এমনিতে বালুচ জনগণের সাথে শুরু থেকে পাকিস্তান সরকারের সম্পর্ক ভালো নয়। তার উপর বালুচ প্রভিন্সের মানুষের উপর ডিসক্রিমিনেশন করলে তখন তারা তো নিজের অধিকারের জন্য লড়বেই। বাংলাদেশের মতো যদি বালুচিস্তানও ভারতের মতো কোনো এক দেশের সাহায্য পায় তাহলে পাকিস্তান আবারও ফাগুয়ার দোরগোড়ায় চলে আসবে। দীর্ঘদিন পরে একটা বর্গের মানুষের উপর ডিসক্রিমিনেশন করে আইলে সেই মানুষগুলো এক সময় এসে তার সব সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে তারা সরকারের বিরুদ্ধে হোক বা যেই যত বড় শক্তি হোক না কেন তার বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়, নিজের অধিকারের জন্য লড়াই শুরু করে। বালুচিস্তানের সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাকে সরকার উধাও করে দেয়। পাকিস্তান আজও তার অতীতের ঘটনা থেকে কোনো রকম শিক্ষা নেয়নি, আর আমার মনে হয় না এর পরেও কোনো শিক্ষা নেবে বলে।
পাকিস্তানে ফ্রিডম অফ স্পিচ বা ডেমোক্রেসি কিভাবে কাজ করছে সেটা তুমি বুঝতে পেরে যাবে ইমরান খানের অবস্থা দেখলে। ইমরান খানের মতো নেতাকে পাকিস্তান আর্মি জেলে ভর্তি করে রেখেছে। এত বড় নেতাকে যদি জেলে ভর্তি করে রাখে তাহলে সাধারণ মানুষ কিভাবে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন পালন করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।